মেয়েদের যেমন শাড়ি পছন্দ, ঠিক তেমনি স্বর্ণের গহনাও পছন্দ। কয়েক বছর আগেও আমার স্বর্ণের প্রতি এত আকর্ষণ ছিল না, কিন্তু ইদানিং স্বর্ণের গহনার প্রতি একটা আকর্ষণ কাজ করে। ছোট ছোট কিছু গহনা কিনতে ভালো লাগে। যখনই আমার হাতে কিছু টাকা হয় আর হাজব্যান্ডকে বুঝিয়ে শুনিয়ে আর কিছু টাকা অ্যাড করে আমি চেষ্টা করি ছোট ছোট আমার পছন্দের গহনাগুলো কেনার জন্য। আজকেও ঠিক তেমনই কিছু জিনিস কেনার জন্য আমি চলে এসেছি বসুন্ধরাতে। বসুন্ধরা লেভেল 5-এ আগে স্বর্ণের সব দোকান ছিল, কিন্তু এখন সেগুলা শিফট করে লেভেল 7-এ চলে এসেছে এবং আরও বড় পরিসরে শোরুমগুলা ওপেন হয়েছে। খুবই সুন্দর সুন্দর কালেকশান। গহনার দোকানের সামনে দিয়ে গেলে মনে হয় সব কিছু কিনে ফেলি, কিন্তু যে হারে স্বর্ণের দাম বাড়ছে, মানে একদিন বাড়ে, দেখা যায় যে তার 2 দিন পর কমে। বাড়ার সময় বাড়ে 2-3 হাজার টাকা করে, কমার সময় কিন্তু কমে খুব কম পরিমাণে। অনেকেই আছে টাকা জমাতে পছন্দ করে, কিন্তু আমার মনে হয় টাকা জমানোর চেয়ে গোল্ডে ইনভেস্ট করা ভালো। কারণ গোল্ডের যে পরিমাণ দাম বাড়ছে, তাতে দেখা যাবে যে 2 লাখ টাকা ভরি হতে আর বেশি সময় লাগবে না। প্রায় তো 1.5 লাখের কাছাকাছি এখন। আমি 2 দফায় 15 দিনের মধ্যে গোল্ড কিনি। আমি প্রথমে কিনি বসুন্ধরা থেকে, তারপরে কিনি মিরপুর 14 থেকে, যেটা হচ্ছে ঢাকা ক্যান্টের পাশে সেই মার্কেটটা থেকে। আসলে এখান থেকে আমি একটা রিং কিনেছিলাম, সেটা এক্সচেঞ্জ করে আমি আরও জিনিস কিনি। তখন একটু গোল্ডের দাম কম ছিল। এই তো আমি আমার গোল্ড এক্সচেঞ্জ করে আর 2টা জিনিস কিনেছি। কী জিনিস কিনেছি সেটা পরে বলছি। শেষবারের মতো আমি আমার রিংটা দেখে নিচ্ছিলাম, যে প্রায় 1 বছরের মতো আমি এটা ইউজ করেছি, কিন্তু অনেক বড় আর রেডিয়াম করা ছিল। রেডিয়াম করা জিনিসগুলো আসলে রেগুলার ইউজ করা যায় না, এটার কালারটা ডিসকালার হয়ে যায়। আর হচ্ছে বড় সাইজের রিং ছিল এটা, এই কারণে আমি ব্যবহার করে আরাম পাচ্ছিলাম না। এটা প্রথম যেদিন আমি বসুন্ধরা থেকে কিনি, সেই জিনিসটা ছিল এটা হলো একটা পায়েল। এই পায়েলটা আমি যেদিন কিনি সেদিন প্রাইস ছিল 1,38,708 টাকা ভরি, আর গ্রাম ছিল 11,892 টাকা করে। এই পায়েলটা খুবই সিম্পল, মাত্র 5টা বল আছে আর একটা চিকন চেনের মতো, এই তো। আর এইটা ছিল 3.81 গ্রামের। আপনারা কেনার সময় এখন বাজাজের নতুন নিয়ম অনুযায়ী ভ্যাট এবং মজুরি দিতে হবে। তবে আপনারা যদি বার্গেনিং করেন তাহলে দেখবেন ভ্যাট এবং মজুরি কোনোটাই দিতে হচ্ছে না, কিংবা দিলেও খুব পরিমাণে মজুরি দিতে হচ্ছে। যেমন আমাদের কাছে ভ্যাট এবং মজুরি কোনোটাই কনসিডার করতে চাচ্ছিল না। পরে আমরা বলেছি আমরা তো ভ্যাট দিব না, ক্যাশে কিনবো, আর আপনারা হচ্ছে আমাদেরকে কোনো ভ্যাট রিসিপ্ট দিতে হবে না, জাস্ট আমাদের গোল্ড প্রাইসটা রাখেন। তারপরও তারা শুনছিল না, মজুরিটা দিতেই হবে। তখন আমি মাত্র 200 টাকা মজুরি দেই। তবে আপনারা যদি এইগুলা কোনো মজুরি কিংবা ভ্যাট না দিতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে মানি রিসিপ্ট দিবে না, অর্থাৎ যে কাগজটাতে তারা লিখে দেয় যে কত টাকা, কত গ্রাম, কত ক্যারেট, এগুলো দিবে না। আর পরের দিন আমি হচ্ছে যেটা কিনেছিলাম বলতে আমি এক্সচেঞ্জ করতে গিয়েছিলাম। সেটা হলো একটা রিং এক্সচেঞ্জ করে আমি হচ্ছে আর একটা রিং নেই। প্রথম যে আমি রিংটা নিয়েছিলাম ওটা অনেক বড় ছিল, রেগুলার ইউজের জন্য সমস্যা হচ্ছিল। এই জন্য আমি একটা একদম ছোট, মাত্র 1.93 গ্রামের এই রিংটা নেই। এটা রেগুলার ইউজ করলেও কিছু হবে না, আর এটাতে কোনো রেডিয়াম ছিল না, এ কারণে কালার ডিসকালার হওয়ার কোনো ভয় নেই। আর এক্সচেঞ্জ করার নিয়ম অনুযায়ী সেটা হলো আপনার গোল্ড থেকে 10% ডিডাক্ট করা হবে, কিন্তু আপনি এক্সচেঞ্জ করে নতুন যে গোল্ডটা কিনবেন আবার, তখন কিন্তু আপনার থেকে আবার সেই ভ্যাট এবং মজুরি চাইবে। ঘুরে ফিরে দেখা যায় যে একই পরিমাণ হয়ে যায়, মানে 17%, যেটা হচ্ছে আপনি বিক্রি করলে যে প্রাইসটা পাবেন, তারা সেই প্রাইসটা রাখারই চেষ্টা করবে। সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যে দোকান থেকে কিনেছিলেন সেই দোকানে এক্সচেঞ্জ করার জন্য, তাহলে তারা হয়তো কনসিডার করবে। কিংবা অন্য দোকানে গেলেও আপনাদেরকে প্রথমে কনসিডার করতে চাইবে না, কিন্তু আপনারা বলবেন আচ্ছা ঠিক আছে তাহলে আমরা অন্য দোকান দেখছি। দেখবেন ধাপে ধাপে আপনাকে প্রাইস কমিয়ে দিবে, বলবে কত হলে আপনি
হচ্ছে এটা এক্সচেঞ্জ করবেন কিংবা কত হলে নেবেন, এগুলো বলতেই থাকবে। তা আপনারা তখন বলবেন যে না, আমি কোনোটাই দিতে চাচ্ছি না, আমি শুধুমাত্র 10% ডিডাক্ট করেই আমি নতুন আরেকটা গোল্ড কিনতে চাচ্ছি। সেক্ষেত্রে দেখবেন যে একসময় তারা হচ্ছে রাজি হয়ে গিয়েছে, আর আপনারা তখন আর 17%-এ আপনাদেরকে কিনতে হবে না, নতুন গোল্ড আর নিতে হবে না। তখন 10% ডিডাক্টেই আপনারা আপনাদের আরেকটা এক্সচেঞ্জ প্রোডাক্ট নিতে পারবেন। আমার ক্ষেত্রেও এরকমই হচ্ছিল। পরে আমি যে দোকান থেকে আমি আগে আমার রিংটা কিনেছিলাম ওই দোকান থেকে এক্সচেঞ্জ করি। তারাও আমার কাছ থেকে ভ্যাট এবং মজুরি চাচ্ছিল। পরে যখন আমি একটু রাগারাগি শুরু করি যে কেন আমি দিব না এটা, তখন অবশ্য তারা শুধুমাত্র 10%ই ডিডাক্ট করে। আর আমি যখন পায়েলটা কিনি তখন 1,38,708 টাকা ভরি ছিল। আমি কেনার মাত্র 2 দিন পরেই আবার প্রাইস কমে যায়, কমে 1,34,000 টাকা হয়েছিল। পরে আমি আবার যখন আজকে এই রিংটা হচ্ছে এক্সচেঞ্জ করি, রিংটা এক্সচেঞ্জ করে আরেকটা ছোটো রিং নেই আর একটা চেইন নেই রেগুলার পরার জন্য। আজকের প্রাইস ছিল হচ্ছে 1,39,443 টাকা ভরি, আর পার গ্রাম ছিল 11,955 টাকা। আমি এই সুন্দর রেগুলার ইউজের জন্য বাটারফ্লাই যে চেনটা দেখছেন এইটা নিয়েছিলাম বলছি এই কারণে, আমি আসলে যখনই যে জিনিসটাই কিনি দেখা যায় যে বাসায় এসে আর ভালো লাগে না, কিংবা কোনো না কোনো কারণে আমাকে আবার চেঞ্জ করতে হয়। অন্যান্য ছোটোখাটো জিনিস আসলে চেঞ্জ করা ইজি, কিন্তু গোল্ড তো আসলে এভাবে চেঞ্জ করে দেয় না। তারপর আমি যে দোকানটা থেকে কিনেছিলাম তারা বেশ ভালো ছিল। তাদের 3 দিন আগে হয়তো 7 দিন ছিল, এখন 3 দিনের মধ্যে আপনাকে এক্সচেঞ্জ করে দিবে। এক্সচেঞ্জ বলতে হচ্ছে চেঞ্জ করে দিবে আর কি। আপনার যদি ডিজাইন কিংবা কোনো কারণে মনে হয় যে এটা নেবেন না, তাহলে 3 দিনের মধ্যে তারা চেঞ্জ করে দিবে। আর আমি গোল্ড কিনে বাসায় এসেই দেখি যে আজকে আবার প্রাইস বেড়ে গেছে। আমি কিনলাম 1,39,000 টাকাতে, বাসায় এসে দেখি এটার প্রাইস বেড়ে হয়েছে 1,42,266 টাকা। পরে আসলে নামাজ ইস্যুতে আমি এই চেনটা চেঞ্জ করে আবার এইটা নিয়ে আসি। আসলে যেহেতু আমার এই ডিজাইনটা ছিল বাটারফ্লাইয়ের, এই কারণে এটাতে নামাজ হবে না। তাছাড়া আমি বেশ কয়েকজনের থেকে শুনেছি যে তারাও বলেছে যে আসলে এটাতে যেহেতু শেপ বোঝা যাচ্ছে এটা একটা প্রাণী, সো এটা গলায় রেগুলার ইউজ করে নামাজ হবে না। পরে আমার মনের মধ্যে ভালো লাগছিল না, আমি যতই পছন্দ হোক না কেন তারপর চেঞ্জ করে আমি এটা নিয়ে আসি। এই তো।